কি আমার ছোট্ট ছোট্ট নাতি নাতনিরা, আমি আবার হাজির হয়ে গেছি তোমাদেরকে গল্প শোনানোর জন্য। তোমরা সকলে ভালো আছো তো? নিশ্চয়ই তোমরা ভালো আছো সকলেই। এই গরম, এত গরমে ভালো থাকা কি আর সম্ভব? তবু তো ভালো থাকতে হবে, তাই না? যা গরম পড়েছে। যাই হোক, চলো তোমাদেরকে গল্প শোনাই তাহলে। আজকে আমি ঠাকুমার পাশে বসবো। আমি বসবো। না না, ঠাকুমার পাশে আমি বসবো। তুই তো রোজ বসিস রে, আজকে আমি বসবো। আচ্ছা আচ্ছা, ঝগড়া করতে হবে না, কেমন? তোমরা দুজনেই আজকে আমার দুপাশে বসবে, কেমন? আজকে তো আমার আরেক নাতি আসেনি, ওর তো শরীর খারাপ, গরম হয়ে পড়েছে না, সেই জন্যই তো ওর শরীর খারাপ, ও আসেনি। আজকে তোমরা দুজনেই আমার পাশে বসে গল্প শুনবে, কেমন? আর ঝগড়া করতে হবে না। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি গল্পটা। দেখি আজ আমার গল্পের ঝুলি থেকে কি গল্প বেরোচ্ছে। আজকে ঠাকুমার ঝুলি থেকে যে গল্পটা বেরোচ্ছে সেটা হলো বিষ্ণু শর্মার লেখা পঞ্চতন্ত্রের একটা গল্প, সামান্য বিদ্যা ভয়ঙ্করী। পঞ্চতন্ত্রের লেখক বিষ্ণু শর্মার জীবন সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য তেমনভাবে পাওয়া যায় না। প্রাচীন ভারতীয় সাহিত্যিকদের জীবনকাল এবং ব্যক্তিগত তথ্য নিয়ে ঐতিহাসিকদের মধ্যে খুব বেশি নিশ্চিত প্রমাণ নেই। তবে পণ্ডিত বিষ্ণু শর্মা যে পঞ্চতন্ত্রের রচনা করেছিলেন তা সাহিত্য জগতে এক অমূল্য অবদান। আমরা যা জানতে পারি তা মূলত পঞ্চতন্ত্রের গল্প এবং এর নীতিবোধের মাধ্যমেই অনুমিত হয়। ধারণা করা হয় যে তিনি একজন বিদ্বান পণ্ডিত ছিলেন এবং তিনি সম্ভবত কোনো রাজসভার পণ্ডিতের পদে অধিষ্ঠিত ছিলেন। পঞ্চতন্ত্রের গল্পগুলো মূলত পশু পাখিদের নিয়ে রচিত, যেখানে তাদের আচরণের মাধ্যমে মানুষের জীবনের বিভিন্ন নীতি ও শিক্ষা তুলে ধরা হয়েছে। এই গল্পগুলি বন্ধুত্ব, শত্রুতা, কূটনীতি, বিপদ থেকে রক্ষা পাওয়ার কৌশল এবং প্রজ্ঞা ইত্যাদি বিষয়ে আলোকপাত করে। বিষ্ণু শর্মার রচনাশৈলী অত্যন্ত সরল এবং আকর্ষণীয়। গল্পের মাধ্যমে জটিল নীতিবোধগুলিও সহজে বোধগম্য করে তুলেছেন তিনি। পঞ্চতন্ত্র শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এবং আজও এর জনপ্রিয়তা অক্ষুণ্ণ রয়েছে। যদিও তার ব্যক্তিগত জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য অজানা, তার অমর সৃষ্টি পঞ্চতন্ত্রের মাধ্যমেই তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। এই গ্রন্থটি আজও নীতিশাস্ত্র এবং সাহিত্যে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। শুরু হতে চলেছে আজকের গল্প বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র থেকে নেওয়া সামান্য বিদ্যা ভয়ঙ্করী। এক রাজা ছিলেন, তিনি ছিলেন ভারী দয়ালু। সেই রাজার রাজ্যে প্রজারা খুব সুখে বসবাস করত। বউ, ছেলে, অমাত্য, সেনাপতি, কোটাল, দাসদাসী, অনুচর ও রাজ্যের প্রজাদের সকলের প্রতি রাজা সদয় ব্যবহার করতেন। সে কারণে রাজ্যের প্রজারা তাকে ধন্য ধন্য করত। তাছাড়া কেবল মানুষ নয়, পশু পাখিদের প্রতিও তার খুব টান ছিল। রাজা একটি বানর পুষেছিলেন। ভীষণ ভালোবাসতেন সেই বানরটিকে। বানরটিও ছিল তেমনি।
রাজার একেবারে পরম অনুরাগী। সর্বদাই রাজার পাশে পাশে ফিরত সেই বানর, কথা বলতে পারত, রাজার সেবা করত সে। সেই সেবাতে রাজা ছিলেন বেজায় খুশি। বানরের সেবার ধরন দেখে দাসদাসী অনুচরেরা রীতিমতো অবাক। একটা বানর যে মানুষের মতো ভালোবাসতে পারে তা সবাই বুঝে গেল। রাজার ভীষণ টান বানরটির ওপর। বানরের ওপর সব বাধা নিষেধ উঠে গেল। রাজা যেখানে যেতেন বানরটিও সাথে সাথে যেত, কেউ বাধা দিত না। রাজার আদেশ বলে কথা, সকলেই ভেবে নিল বানরটি রাজার প্রধান অনুচর। একদিনের ঘটনা, রাজা গেলেন বিশ্রামের জন্য ভেতরে। বিশ্রাম ঘরে রাজা একাই ছিলেন, অন্য কেউ ছিল না, এমনকি রানীও না। তবুও বানরটি রাজার কাছে রইল। বানরটি রাজা ছাড়া করলেন না, অর্থাৎ রাজাকে একদমই কাজ ছাড়া করলেন না সেই বানরটি। রাজা ঘুমিয়ে পড়লেন এক সময়। বানরটি বসে রইল রাজার পাশটিতে, রাজাকে পাহারা দেওয়ার জন্য, যাতে রাজার ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে। বেশ কিছুটা সময় পর বানরটি দেখলো একটা মাছি রাজার বুকের ওপর বসছে বারবার। রাজার ঘুমের ব্যাঘাত করতে লাগলো। বানরটি ভাবলো মাছিটি যদি এইভাবে বারবার রাজার বুকের ওপর বসে তাহলে প্রভুর ঘুম ভেঙে যাবে। বানরটি তখন একটা উপায় খুঁজতে লাগলো, কিভাবে মাছিটিকে তাড়ানো যায়। প্রথমে সে চামড়ের বাতাস দিয়ে মাছিটিকে তাড়াতে চাইলো। মাছিটা উড়ে গেল বটে, খানিক পরে আবার ফিরে এসে বসলো রাজার শরীরে। এভাবে কখনো বুকে কখনো মুখে বসে খুব বিব্রত করতে লাগলো। মাছিটা উড়ে যায়, আবার ভন ভন করে ফিরে এসে বসে। যতবারই তাড়ায় ততবারই সেই এক ব্যাপার। বানরটির মেজাজ গেল বিগড়ে। সামান্য একটা মাছি, তার এত বড় সাহস রাজার বুকে বসা! দাঁড়াও, তোমাকে মজা দেখাই। বানর তো রেগেই টং, দাঁত মুখ খিঁচিয়ে একেবারে একসা। মাছিটিকে তার মেরে ফেলা চাই। বানরটি উঠে দাঁড়ালো। রাজার সেই বিশ্রাম ঘরে টাঙানো ছিল একটা তরবারি, আলো পড়ে চকচক করছিল। বানরটি সেই তরবারি তুলে নিল হাতে, তারপর ধীরে ধীরে খাটের পাশটিতে গিয়ে দাঁড়ালো। মাছিটি যথারীতি রাজার বুকে এসে বসলো। বানরটি মাছিটিকে মারার জন্য তাক করে রইল। একসময় বানরটি গায়ের জোরে কোপ বসালো রাজার বুকে। মাছিটি উড়ে পালিয়ে গেল। তরবারির ঘায়ে রাজার শরীর দুভাগ হয়ে গেল। রাজা মারা গেলেন। খানিক বাদে দাসের মুখে সব খবর শুনে ভিতর থেকে রানী, রাজপুত্র, রাজকুমারী, অনুচরেরা দৌড়ে এলেন রাজার ঘরে। খবর পেয়ে ছুটে এলেন সেনাপতি, কোটাল, অমর্ত্য, পরিষদ। এমনকি খবর পেয়ে রাজার প্রজারাও ছুটে এলো। এই দৃশ্য দেখে সবাই কপাল চাপড়ে কাঁদতে বসলো। মূর্খ ও নির্বোধ সাথীর ওপর ভরসা করতে নেই। ভরসা করলেই পরিণাম এরকম ভয়ঙ্কর হতে পারে। তাই বলা যায়, মূর্খ ও নির্বোধ সাথীর চেয়ে না থাকাটাই ভালো। এই গল্পের নীতি কথা হলো, নির্বোধ মূর্খ বন্ধু থাকার থেকে না থাকা অনেক ভালো। গল্প বড়ির আসরে আজ শুনছিলেন বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্রের গল্প সামান্য বিদ্যা ভয়ঙ্করী। বিভিন্ন ভূমিকায় যাদের দেখা গেছে তারা হলেন গল্পের পাঠক কোয়েল ভট্টাচার্য, ধ্বনিক পরিকল্পনা ও আবহ সঙ্গীতে সুনিতা দাস, পোস্টার ডিজাইনিং কোয়েল ভট্টাচার্য, ঠাকুমা সুমিত্রা গড়াই, গল্পের সূত্রধার জয়ন্তী হাসদা এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় বিচিত্র স্বাদ অফিসিয়াল টিম। তাহলে তোমরা শুনলে তো গল্পটা তোমাদের আশা করি সকলের ভালো লেগেছে।
আমার নাতি নাতনিদের তো ভালো লেগেছেই, আর আমার দূরের নাতি নাতনিদের তাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে, দেখেছ তো? তাই বলছে মূর্খ বন্ধু তাকার থেকে না তাকাই ভালো। ঠিকই বলেছে, তাই না? আর তাহলে এবার তো তোমাদের গরমের ছুটি পড়ে যাবে, তাই না? গরমের ছুটিতে তোমাদের তাহলে খুব মজা হবে, কি তাই তো? গরমের ছুটিতে মজা করবে তো তোমরা? হ্যাঁ, গরমের ছুটিতে আমাদের খুব মজা হবে। ও তাই, খুব মজা হবে গরমের ছুটিতে? বাহ 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 বাহ। আচ্ছা তোমরা বলো দেখি, তোমরা আম কুড়োতে যাও ঝড় দিনে? হ্যাঁ, সকলে আম কুড়োতে যাও? তোমাদের বাড়িতে সকলের আম গাছ আছে? হ্যাঁ, আম কুড়োতে যাও তোমরা? বলো দেখি কে কে আম কুড়োতে যাও? হ্যাঁ, আমিও আম কুড়াতে যাই। আমিও যাই, আমাদের বাড়ির পাশে যে আম গাছ আছে ওখানেই যাই। ও বাহ বাহ, সকলেই দেখছি আম কুড়োতে যাও তোমরা। বাহ, খুব ভালো খুব ভালো। ঠিক আছে, সকলে খুব ভালো থাকবে কেমন গরমের ছুটিতে। 1 মাস তোমরা কিন্তু সকলে খুব ভালো থাকবে বাড়িতে। হ্যাঁ, মা বাবার কথা শুনবে, দুষ্টুমি করবে না, বেশি করে জল খাবে, রোদে বাইরে বেরোবে না, কেমন? হ্যাঁ ঠিক আছে, তাহলে আজ আমি চলি। হ্যাঁ, আবার দেখা হবে পরের রবিবার। সেই দিন হয়তো আমার নাতি নাতনিরা কেউ থাকবে না, আমাকে একাই গল্প বুড়ির আসর পরিচালনা করতে হবে। হ্যাঁ, আমার নাতি নাতনিরা তো গরমের ছুটিতে সবাই মা বাবার কাছে ঘুরতে যাচ্ছে। ঠিক আছে, তোমরা সকলে ভালো থাকবে, আমার দূরের বন্ধুরাও। হ্যাঁ, আর লাইক কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগছে গল্পগুলো। হ্যাঁ, আর তাহলে আমি আসি, শেষ হলো এই গল্প বলা। তবে আজ চলে আমি যাই, মিলবো আবার পরের রবিবার জমিয়ে দিতে গল্পের আসর। সুস্থ থেকো, ভালো থেকো তোমরা সবাই। আজ তবে চলি আমি, টাটা, বাই বাই।